আসসালামু আলাইকুম। মনে করেন আপনার হাতে ৳৭০,০০০ আছে বা যেকোনো অ্যামাউন্টের টাকা আছে। এখন আপনি বিনিয়োগ করতে চান। বাংলাদেশের বাসিন্দা। সেক্ষেত্রে বিনিয়োগ কোথায় করবেন? আমি বইপত্র পড়ে জ্ঞান অর্জন করে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে বিনিয়োগ করার ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছি এবং নিজে যে সকল ক্ষেত্রে বিনিয়োগ করেছি এবং আজ বিনিয়োগের ক্ষেত্রে যে সকল সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হয়েছি, এই বিষয়গুলোই শেয়ার করব। হয়তোবা কিছুটা বোরিং লাগতে পারে। সো বিনিয়োগ করবেন, ধনী হবেন। ধনী হতে চান বা সিকিউরড লাইফ ফিল করতে চান, এই বিষয়গুলোতে আপনাদের সময় দিতেই হবে। তো সময় বিনিয়োগ করছেন, এটাও কিন্তু আরেকটা বিনিয়োগ। সো আমি আমার লাইফে দেখছি যে বিনিয়োগ করার জন্য টোটাল ৯ টা বিষয় আছে আমার, যে বিষয়গুলোতে আমি বিনিয়োগ করতে পারি। সো সেই বিষয়গুলো কি, কি? আমি এখানে তালিকা বানিয়েছি। আমি গোল্ডে, সঞ্চয়পত্র, ব্যবসা, পশুপালন, জমি বাড়ি এটা আলাদা করছি। জমি, বিভিন্ন ডিপোজিট, ইন্স্যুরেন্স এবং সময় বিনিয়োগ করতে পারি। হ্যাঁ? কিন্তু সবগুলোতে কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটাতে কি বাধার সম্মুখীন হয়েছি সেগুলো আমি শেয়ার করছি। আশা করা যায় আপনাদের কাজে লাগবে। ১ নাম্বার হচ্ছে গোল্ড। গোল্ড কিনে দেখেছি। কেনার সময় তো হচ্ছে বাজুসের নিয়ম অনুযায়ী যেই মূল্যটা থাকে সেই অনুযায়ী কিনতে পারবেন। কিন্তু বিক্রি করতে গেলে অনেক প্রবলেম ফেস করবেন। মূলত আমি যখন গোল্ড কিনি তখন মনে করেন যে ওই গোল্ডের ভ্যালু ছিল, কথার কথা আমি এক্সাম্পল ধরে নিচ্ছি 1 এম। আর যখন বিক্রি করতে যাই বাজুসের নিয়ম অনুযায়ী তখন ওই গোল্ডের বিক্রয় মূল্য ৩ গুণ বৃদ্ধি পেয়ে গেছিল। মনে করে নেন 3 এম। কিন্তু যখন বিক্রি করতে গেছিলাম তখনও আমি বিক্রয় মূল্যটা 1 এম সমপরিমাণ বা তার থেকেও কম পাচ্ছিলাম। অর্থাৎ আমার হচ্ছে আল্টিমেটলি কোনো প্রফিট হচ্ছিল না। যদি এটা আবার সমান থাকতো তাহলে এটা আমার প্রফিটটা ডিক্লাইন করত। আর বিক্রি করতে গেলে অনেক প্রবলেম ফেস করবেন। মূলত কেনার লোক পাবেন না। আর যারা কিনবে তারা বিভিন্নভাবে সিন্ডিকেটবদ্ধ, অর্থাৎ আপনি স্বর্ণ একবার কিনে বেচতে যান, তাহলে বুঝতে পারবেন যে কি, কি প্রবলেম ফেস করবেন। আর কেনার জন্য যেমন স্বর্ণের দোকানে যাইতে হয়, বিক্রি করার জন্যও কিন্তু আপনাকে ওই একই দোকানে যেতে হবে। সো আপনি এখানে কত টাকায় বিক্রি করতে পারবেন সেটা আপনার নিজের হাতে নাই বা থাকবে না। তারা আপনার সোনা কিনবে না শেষ। আপনি এখন কি করার আছে আপনার? কিছুই করার থাকবে না। সো আপনি এখান থেকে ওই টাইপের প্রফিট হবে না। আমি মোটামুটি ৳১,০০,০০০ মতো গোল্ডে বিনিয়োগ করেছি। আ অ্যাপ্রক্সিমেটলি কম বেশি হবে ২, ৪, ৫,০০০। সো আমি মনে করেছি যে এটা সেফেস্ট না। ২ নাম্বার হচ্ছে সঞ্চয়পত্র। আমি যেহেতু হচ্ছে আ মুসলিম একজন এবং নিজেকে প্র্যাকটিসিং মুসলিম মনে করি। তো আমার মনে হয় সঞ্চয়পত্রে সুদ এবং সুদ সংক্রান্ত অনেকগুলো বিষয় থাকে। আমি এগুলোকে পছন্দ করি না। আর বাংলাদেশের বাজারও এমন না যে আমার জন্য হচ্ছে আ সঞ্চয়পত্রটার নিশ্চয়তা দিবে। সো গোল্ড আমি একবার ইনভেস্ট করে হচ্ছে রিজেক্ট হওয়ার পর এখন নতুন করে যাওয়ার সাহস পাচ্ছি না। কোনোভাবেই না। সঞ্চয়পত্র তো আমার জন্য বাদ। ৩ নাম্বার হচ্ছে ব্যবসা। ব্যবসা করে আসলেই প্রফিট করা সম্ভব। কিন্তু প্রবলেম হচ্ছে আমি তো চাকরিজীবী। তো পাশাপাশি আবার কনটেন্ট ক্রিয়েট করি। আপনাদের জন্য বিভিন্ন টিপস দেই। অনলাইনে শিক্ষার্থীদের পড়াই। সো আমার পক্ষে আর নতুন করে ব্যবসা করা সম্ভব না। সাধারণত ব্যবসা পসিবল। বাংলাদেশের মার্কেটে গোল্ড কেনাটা পসিবল না। মানে গোল্ড কিনে বিক্রি করে প্রফিট করাটা আপনার জন্য সুবিধাজনক হবে না। সঞ্চয়পত্রটাও হবে না। কারণ এটা আপনাকে ইনফ্লেশনটা বিট করাইতে পারবে না। সঞ্চয়পত্রে যতই রিটার্ন দিক, আপনার ইনফ্লেশন বিট হবে না। আমি এখন দেখতেছি আমার পার্সোনাল ইনফ্লেশন হচ্ছে ১৫% এবং ১৫% এর উপরে। বুঝতে পেরেছেন? পার্সোনাল ইন আ ইনফ্ল মানে আমি সারা বছর যে জিনিসগুলা ক্রয় করি, বিক্রি করি এগুলার ইনফ্লেশন। একটা জাস্ট এক্সাম্পল দেই। আমি হচ্ছে ২০২১ সালে আমার হচ্ছে কলেজে যাতায়াত করতাম। তো সেখান থেকে যেতে আমার টোটাল ভাড়া লাগতো ৳৬০,০০০, যেটা আ সরি ৳৬০, যেটা আমি হাফ ভাড়া দিয়ে যেতাম ৳৩০। এখন ওই একই ভাড়া, একই যাতায়াতের দূরত্ব, এখন ওইটার জন্য ৳১২০ লাগে। এখন হাফ ভাড়া দিয়ে আমি ৳৬০ যাই। এখন সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান ৫ বছর। এখন ৫ বছরে ডাবল হয়ে গেছে। এমন আরো অনেক বিষয় আছে। যেমন হচ্ছে কিছুদিন আগে পর্যন্তও আমি বাদাম কিনতাম এই ১ বছরের ব্যবধানে। ১ বছর আগে ৳১৫০ কেজি সম্ভবত কিনেছি বা ৳১৮০ কেজি। আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছি। এখন গত ৭-৮ দিন আগে দেখতেছি ৳৩০০। সো ১ বছরের ব্যবধান ডাবল। এমন অনেক বিষয় আছে, এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো কিনতে গেলে আমি দেখতেছি দামের হিউজ ডিফারেন্স। এখন সামগ্রিক স্ফীতি যদি ৭, ৮, ১০% হয়, সেটা তো আমার দেখার বিষয় না। আমি তো হচ্ছে সামগ্রিক সবকিছুই কনজিউম করি না। আমি যেগুলো কনজিউম করি সেখানে আমার মুদ্রাস্ফীতি ১৫% এর উপরে। সো আমাকে এমন জায়গাগুলোতেই সঞ্চয় করতে হবে। মূলত সেজন্যই সঞ্চয়পত্রটা আমি প্রেফার করি না। ব্যবসাটা প্রেফার করি বাট আমার হাতে সময় নাই। অর্থাৎ এটা এই মুহূর্তে আমার জন্য
বিনিয়োগযোগ্য ভালো একটা অপশন না। সো আমি এটাও বাদ করেছি। ৪ নাম্বার পশুপালন। পশুপালন যদি আপনি মোটামুটি লেভেলের করতে পারেন, সো এটা বিনিয়োগযোগ্য। এখান থেকে ভালোই রিটার্ন পাওয়া যায়। আমি বর্তমানে এটাতে ইনভলভ আছি। সো এটা ভালো। আপনারা চাইলেই করতে পারেন যদি হাতে অপশন থাকে। নিজে করতে পারেন অথবা ফ্যামিলিতে দিতে পারেন অথবা এটাকে বর্গা দিতে পারেন, ভাড়া দিতে পারেন ইত্যাদি, ইত্যাদি অনেকগুলো অপশন আছে। আপনারা সেই অপশনগুলো চেক করে দেখতে পারেন। এটা লোয়েস্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আবার একটা ভালো পজিটিভ, কারণ আপনি ছাগল কিনতে পারেন ৮-১০ হাজার টাকা দিয়ে। ৫০-৬০ হাজার টাকা থাকলে গরু কিনতে পারেন। সো এটা আপনার জন্য আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং আ মিউচুয়াল পারস্পরিক ট্রাস্টের উপর ডিপেন্ড করে এটা করতে পারেন। হাতে যদি সময় থাকে নিজে করতে পারলে তো সবচেয়ে ভালো হয়। আর নিজে যদি না করতে পারেন সেক্ষেত্রে দেখেন আপনার ফ্যামিলি চালাইতে পারবে কিনা, মানে এগুলোকে পালন করতে পারবে না অথবা আপনার প্রতিবেশী পারবে নাকি। হ্যাঁ, তো তাদের সাথে চুক্তিবদ্ধ হন, এটা একটা ভালো অপশন হতে পারে। আচ্ছা, আমি এই ৫-৬ অপশনটাকে একটু স্কিপ করি এই মুহূর্তে। ৭ নাম্বার অপশনটাতে আসি। বিভিন্ন ডিপোজিট যতগুলো আছে এগুলো কি হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ মানে সহায়ক হয় কিনা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? বিনিয়োগ সহায়ক না। এখান থেকে ১ নাম্বার হচ্ছে রিটার্ন পাবেন কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দিহান হতে হবে। কারণ আপনি এখন দেখতেছেন, আপনি চিন্তা করে দেখেন ২০ বছর আগে যারা বিভিন্ন ডিপোজিট স্কিমে করছিল তাদের বর্তমান অবস্থা কি? সো অবস্থা দেখলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সো আমি মনে করি না যে বিভিন্ন ধরনের ডিপোজিট আপনার জন্য ভালো হবে বিনিয়োগের জন্য। বাকি সঞ্চয়ের জন্য ভালো হবে। সঞ্চয় আর বিনিয়োগ ২ টাই আলাদা বিষয়। সঞ্চয় হচ্ছে আপনি অর্থ জমাইলেন, জমায় এক জায়গায় রেখে দিলেন। সেটা সাধারণতই আ ডাউনফল হবে। তার অর্থ হারাবে, ক্রয় ক্ষমতা হারাবে বা সমান থাকবে, বেশি হবে না। সাধারণতই সঞ্চয় তার মোট অর্থের ক্রয় ক্ষমতা হারায় বা সমান থাকে। কিন্তু বিনিয়োগ অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। মনে করেন আপনি ৳১০০ এক জায়গায় বিনিয়োগ করছেন। বিনিয়োগ করে কথার কথা যত টাকাই হোক, মনে করেন ৳১২০ রিটার্ন আসছে। সো এখন যখন বিনিয়োগ করেন তখন ৳১০০ যত কিছু কিনতে পারতেন, যখন রিটার্ন পেলেন তখন ৳১২০ তার থেকে বেশি কিছু কিনতে পারবেন। এটাই হচ্ছে বিনিয়োগের মেইন কনসেপ্ট। আর সঞ্চয়ের কনসেপ্ট হচ্ছে আপনি ৳১০০ এক জায়গায় রেখে দিয়েছেন, সেটা থেকে ৳১০৫ বা ৳১১০ বা ৳১২০ হলো। কিন্তু ৳১০০ আপনি যখন ওই সঞ্চয়টা করেন তখন ৳১০০ যতগুলা জিনিস কিনতে পারতেন, যখন আপনি রিটার্নটা পাবেন ওই রিটার্ন দিয়ে অতগুলা জিনিস কিনতে পারবেন না। অতএব এটা হচ্ছে সঞ্চয়ের কনসেপ্ট। সো আমি সঞ্চয়ের কথা বলছি না, বিনিয়োগ। বিভিন্ন ধরনের ডিপোজিট যেখানে আপনারা টাকা-পয়সা জমাইলে এটাকে সঞ্চয় হবে, এটা বিনিয়োগের আওতায় আসবে না। ৮ নাম্বার হচ্ছে ইন্স্যুরেন্স। আমি নিজে করিনি কিন্তু আমার ফ্যামিলি করছিল এবং চরমভাবে ধরা খাইছে। কোম্পানির নাম হচ্ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ? এখন আর কোম্পানিই খুঁজে পাওয়া যায় না। কোথায় যে আছে না আছে, মানে কারো সাথে যোগাযোগ করা যায় না। আগের নাম্বারগুলা সব বন্ধ। বিনিয়োগের কাগজপত্র যেগুলা ছিল। আর ২-১ একজনের নাম্বার পাইছি, উনি হচ্ছে যে বলতেছে আপনি যেখানে করছেন সেখানে দেখেন ইত্যাদি, মানে এত ঝামেলা, মানে ওটা পুরোটাই লস। ৯ নাম্বার খুব তো বিনিয়োগটা বাংলাদেশের এই ইন্স্যুরেন্সটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই নেগেটিভ। শুধু এটা না, আরো বেশ কয়েকটা আছে। এখন আপনি দেখেন, আপনি চারপাশে আপনার যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দেখেন, ১০ বছর পর একটাকেও খুঁজে পাবেন না। আমি বলতেছি এই কারণে যে ১০ বছর আগে আমি যেগুলো দেখছিলাম সেগুলোকে একটাও খুঁজে পাচ্ছি না। আমি নাম বলতেছি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা সেখানে টাকা জমাইছিলাম। আমার আম্মা টাকা জমাইছিল। এখন আমাদের পুরা জেলায় খুঁজে শেষ করে দিছি, নাই। ঢাকায় গেছিলাম তাদের সাথে দেখা করার জন্য। মানে এই আমি হচ্ছে এই যে সঞ্চয় করছিলাম আমার মানে ফ্যামিলি মেম্বার। তো এখন টাকা তুলবো এই কথা শুনেই আপনার সাথে আর তারা কথা বলতে চায় না। সো বোঝা যায় যে তারা হচ্ছে আপনার সাথে ইন্টারেস্টেড না। শুধু যখন তারা কিস্তি নেবে তখন ইন্টারেস্টেড, যখন আপনাকে ফেরত দিবে তখন ইন্টারেস্টেড না। মানে অনেক ঝামেলা পোহাবেন। আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। তবে ভালোও থাকতে পারে। আ আমার এক্সপেরিয়েন্সটা খারাপটাই হয়েছে। আর ৯ নাম্বার হচ্ছে সময়। সময় বিনিয়োগ করে অনেক কিছুই করা যায়। ফর এক্সাম্পল আমি আপনাদের টিপস দিচ্ছি, এটাও একটা সময় বিনিয়োগ এবং অনলাইনে শিক্ষার্থীদের পড়াই। এটাও একটা সময় বিনিয়োগ। সো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো রিটার্ন দেয় যদি আপনি এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন। আমি নিজে এটা করি। ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে মোস্ট গোল্ডেন অপরচুনিটি হচ্ছে আপনাদের জন্য জমি বাড়ি এবং জমি এখানে ঘর দিতে পারেন বা দোকান দিতে পারেন ইত্যাদি। ঘর বা ইত্যাদি। দেখেন, জমি কেনাটা, জমিতে ইনভেস্ট করাটা আপনাদের জন্য আসলেই ভালো হবে। এটার কয়েকটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আছে। ১ নাম্বার, জমি যখন কিনতে যাবেন, জমি যখন বেচতে যাবেন, জমি কেনার আগে, জমি বিক্রি করার পূর্বে জমিগুলোতে কি হয় সে বিষয়গুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন জমির খতিয়ান, নামজারি, দলিল, হ্যাঁ? তারপরে হচ্ছে পর্চা ইত্যাদিতে যত কিছু আছে সবগুলো বিষয়ে আপনাকে জানতে হবে আগে। এগুলো জানলে আপনার নিজের জায়গা জমি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। আর যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানবেন তখন কিন্তু
আপনার কাছে অনেকেই এইগুলো জানতে আসবে। তখন তাদের কাছ থেকে কিছু টাকা নিতে পারেন। সো আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে। আর এটা মানে ওয়ান টাইম পার্ট টাইম কনসাল্টিং হিসেবেও আপনি কাজ করতে পারেন। অনেকেই টাকা দেয়। দেয়ই, আমাকেও দেয়। সো আপনাকেও দিবে। আপনি যখন জমি জমা সংক্রান্ত অনেকগুলো বিষয়ে হ্যান্ডেল করবেন, দেখবেন যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আপনারা আ এই বিষয়টা আয়ত্ত করে ফেলতে পারবেন। তখন আপনার কাছে গ্রামের অনেক সাদাসিধে মানুষ আছে। সাদাসিধে না, চালাক চতুরও আছে যাদের হাতে সময় নাই বা যারা এত কিছু বুঝে না। সো তারা আপনার কাছে আসবে। তো জমা সংক্রান্ত বিষয়গুলো ভালো ভাবে আপনি জানেন। যদি না জানেন তাহলে অনেক বাজারে বই পাওয়া যায়। মোটামুটি ১-২ হাজার টাকা খরচ করলে অনেকগুলা বই কিনতে পারবেন। সেখান থেকে সেগুলো পড়লেই আপনার জন্য এনাফ হয়ে যাবে। এর পরবর্তীতে গ্রাউন্ডে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এখন জমি কিনে বাড়ি দিলে, সেই বাড়ি ভাড়া দিলে এটা হচ্ছে বিনিয়োগের জন্য একটা ভালো সিস্টেম হতে পারে। কারণ মোটামুটি আমি হিসাব করে দেখেছি। আমার এলাকা অনুযায়ী, আপনি আপনারটা হিসাব করে নেন আপনার এলাকায় কি অবস্থা। তো তখন দেখবেন যে আপনার মোটামুটি ২০ বছর লাগবে আপনার বাড়ির টাকাটা উঠতে। ঠিক আছে? আর জমির ভ্যালু তো বাড়বেই। এখন বলতে পারেন ভাই বা স্যার, জমি সংক্রান্ত যতগুলো ভেজাল আমি দেখতেছি, আমরা দেখতেছি, তো এখন এই ঝামেলায় গিয়ে আবার মামলা মোকদ্দমা অনেকদিন চলে কিনা? সেটাই আমি বলছি যে আপনি জমি কেনার পূর্বে, জমিতে বিনিয়োগ করার পূর্বে কিভাবে জমিতে বিনিয়োগ করতে হয় এবং জমির কাগজগুলোকে কিভাবে ঠিকঠাক মতো চেক করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে ঘাটাঘাটি করেন। অনেক টাকা খরচ করার চেষ্টা করেন না। আমি অ্যাপ্রক্সিমেটলি স্পেসিফিক ভাবে ৳৩,৫০০ মতো জমি সংক্রান্ত বিভিন্ন বই এবং বিভিন্ন জায়গায় গিয়েছি, যাদেরকে পেমেন্ট করতে হইছে। বাকি আমার সময় যেটা গেছে সেটা তো গেছেই। আরো আমার টার্গেট আছে যে যতদিন না পর্যন্ত আমার ৳৫০,০০০ খরচ হচ্ছে, আমি জমি সংক্রান্ত বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাবো এবং গ্রাউন্ডে সেই সাথে বইয়ে নিয়মে যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় দেখব। সো আমি অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা শুরু করতে পারেন। এখন বলতে পারেন, তাহলে ৳৭০,০০০ বিনিয়োগটা কোথায় করবেন? সবার ১ম এ আপনি যদি চান ৳৭০,০০০ দিয়ে পশুপালনের অপশনটা নিতে পারেন। কারণ ৳৭০,০০০ পশুপালন অপশনটা আপনার জন্য বেস্ট হতে পারে। আর যদি আপনি ব্যবসা করতে চান, আপনার যথেষ্ট আইডিয়া ধারণা থাকে, সময় থাকে, ইচ্ছা থাকে, প্যাশন থাকে, তাহলে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তবে আরেকজনের ব্যবসায় বিনিয়োগ করতে যায়েন না, তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। বাকি সঞ্চয়পত্র, গোল্ড, এগুলোতে না যাওয়াই ভালো। আর ডিপোজিট, ইন্স্যুরেন্স, এগুলা হচ্ছে ফাউ জিনিস। এগুলো বিনিয়োগ না, এগুলো সঞ্চয় হিসেবেই গণ্য হয়। তাহলে আপনি বলতে পারেন, ভাই বা স্যার, আপনি এখন কোথায়, কোথায় বিনিয়োগ করছেন? আমি ১ নাম্বার গোল্ডে বিনিয়োগ করছি। কিছু টাকা তো আছে, যদিও বাড়েনি সেটা। সো বিনিয়োগ আছে, বাট বিনিয়োগটা স্টপ অবস্থায় আছে। ব্যবসায় ট্রাই করছিলাম, কিন্তু আসলে হচ্ছে কি, আমি চাকরিজীবী মানুষ। আমি ব্যবসায় সময় দিতে পারবো না। সো একবার ট্রাই করছিলাম। বর্তমান পর্যন্ত স্টপ আছে। আচ্ছা, গোল্ড স্টপ আছে বর্তমান পর্যন্ত। ফিউচারেও স্টপ থাকবে। আমি আর হচ্ছে গোল্ডে পরবর্তীতে ইনভেস্ট করব না। ব্যবসায় ট্রাই করছিলাম। বর্তমানে স্টপ আছে। আমার হাতে সময় নেই বা ওরকম বিজনেস প্ল্যানও নাই। আর ভবিষ্যতে এটা চালু করতে পারি, সম্ভাবনা আছে। পশুপালন আগেও ছিল, বর্তমানেও আছে, ফিউচারেও থাকবে। এটাই আমার জন্য এই মুহূর্তে লাকি গোল্ডেন পয়েন্ট। আর ৪ নাম্বার হচ্ছে জমি। জমিতে এখনো আমার ইনভেস্টমেন্ট আমার নিজের নাই, আমার ফ্যামিলির আছে। সো আমি সেগুলোতে ইনভলভ ছিলাম। সেই হিসাবে বলা যায় ইনভেস্ট করছি বা করিনি। সো আমার নিজের ইনভেস্ট নাই। বর্তমান প্রসেসিং আছে। আমি সিরিয়ালেই আছি, যেকোনো সময় ইনভেস্ট হয়ে যাইতে পারে। এটা তো আর আজকে চাইলে কালকে হয়ে যায় না, হ্যাঁ? এটার জন্য আছে। আর ভবিষ্যতে তো মাস্ট হবেই। আর ৫ নাম্বার হচ্ছে সময়। আমি সময় বিনিয়োগ করতেছি। যেমন আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। হয়তোবা আপনারা আমার সাথে অনেকেই যোগাযোগ করবেন। যারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, আর আমি তাদের সাথে আলোচনা করব। সো আপনাদেরও নলেজ বাড়লো, আমাদেরও নলেজ বাড়লো। তো সময় ইনভেস্ট অলরেডি করছি, এখনো করতেছি, ইন ফিউচারে তো মাস্ট। তো এই হচ্ছে বিষয়। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আর আমিও এক্সাক্টলি এইগুলোর বিকল্প আর অন্য কোনো অপশন পাচ্ছি না। আপনারা যদি এর বাইরেও অন্য কোনো অপশন পান যেগুলোতে বিনিয়োগ করা যায়, অবশ্যই, অবশ্যই আমাদের জানাবেন। ইনফ্লেশনের বিষয়টা আমি শেষ করে দিই। মেইন ভিডিও আপনাদের শেষ। দেখেন, আমি বেশ কয়েকটা জিনিস হিসেব কিতাব করে দেখলাম যে আমার লাইফের সামগ্রিক ইনফ্লেশন ১৫% তো মাস্ট। প্রতি বছর আমি ৳১০০ এখন রাখলাম, এখন আয় করি। ১ বছর পর ৳১০০ যতগুলো মনে করেন, আম যতগুলো আমি জিনিস কিনতে পারি, মনে করেন 1 এম জিনিস কিনতে পারি, হ্যাঁ? তো আগামী বছর যদি ৳১১৫ না ইনকাম করতে পারি, তাহলে কিন্তু আমি ওই 1 এম সমপরিমাণ জিনিস কিনতে পারব না। অর্থাৎ আগামী বছর আমাকে ৳১১৫ ইনকাম করতেই হবে আমার জীবন অতিবাহিত করার জন্য। তখন আমার জীবনটা স্টেবল থাকবে। আগের ৳১০০, পরের বছরের ৳১১৫ সমান থাকবে। এরপরে ১৫% হিসেবে যত টাকা হয় আরকি। হ্যাঁ? কারণ হচ্ছে আমি তো চাল কিনি, হ্যাঁ? আমি তো ডাল কিনি, আমি তো ছোলা কিনি, আমি তো সয়াবিন তেল কিনি, হ্যাঁ? তো আমি তো হচ্ছে বাদাম কিনি। আমি তো
টিউশন ফি দেই, হ্যাঁ? আমি তো প্রাইভেট পড়াই। আমি তো আমার নিজের বাচ্চাকে প্রাইভেটে দেই, হ্যাঁ? আমি তো হচ্ছে যাতায়াত করি। সো আমার তো তেল কিনি, পেট্রোল কিনি। তো এইগুলা আমার প্রতিদিনের লাইফ মানে প্রতি বছর এগুলো কত মানে দাম বাড়তেছে। সেই হিসাবে আমি আমার মুদ্রাস্ফীতিটা হিসাব করি। এখন আপনি যদি এরকম খরচ করে থাকেন তাহলে আপনি হিসাব করে দেন। আপনি প্রতিটা খরচ লিপিবদ্ধ করেন। ১ বছর লিপিবদ্ধ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুদ্রাস্ফীতি কত। আমি একটা জিনিস একবার কখন যেন দেখছিলাম যে আমি তখন চাল কিনতাম ৳২২৫০ য়। এরপরে দেখতেছি ১ বছর পর, ওই সময় অবশ্য দামটা একটু বেশি ছিল। তখন দেখতেছি যে ৳২৮৫০ য় চাল কিনতেছি। এখন তো আরো বেশি। ১ বস্তা ৫০ কেজি। তো তখন দেখতেছি ১ বছরের ব্যবধানে তো অনেক বাড়ে গেছে। অর্থাৎ ১ বছর আগে আমি যদি ৳২২৫০ সমপরিমাণ আয় করতাম, ১ বছর পর আমাকে ৳২৮৫০ সমপরিমাণ আয় করতে হবে। অন্যথায় আমি ৫০ কেজি চাল কিনতে পারব না। এখন আমার মনে করেন আমার ফ্যামিলি মেম্বার কিন্তু মোটামুটি ১২ জন। ছোট আমার বাচ্চাগুলো সহ। তো এখন আ ১ বস্তা চাল তো মাসে লাগেই, আরো বেশিই লাগে। বেশিটা বাদই দেন। ১ বস্তায় ধরেন, বাকিটা মানে আমার অন্য ফ্যামিলি মেম্বার নিয়ে আসে। আমার জন্য ১ বস্তা তো মাস্ট। তো এখন যদি আমি ৳২৮৫০ না ইনকাম করতে পারি, তাহলে তো আমি ১ বস্তা চাল কিনতে পারব না। অর্থাৎ আমি আমার দৈনন্দিন জীবনের খরচগুলাই করতে পারব না। সো আপনি যখন ফ্যামিলি লাইফ এ ঢুকবেন দেখবেন যে এই প্রবলেম গুলো আপনাদেরও ফেস হচ্ছে। দেখবেন এবং এগুলো নোট ডাউন করেন। এখন কিভাবে মানে বাড়ানো যায় আপনার ইনকাম সেটা চিন্তা করেন। আর রাতারাতি বড়লোক হওয়ার চিন্তাধারা করিয়েন না। এটা একটা রং স্টেপ। আর সাধারণত আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগই শিক্ষিত, ৯৯%। তো আমি সেই হিসাবে মনে করে নিচ্ছি ভিডিওটা যেহেতু আপনি দেখছেন, আপনিও শিক্ষিত। সো শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো ইনভেস্ট করতে যাইয়েন না। শিক্ষিত মানুষের মতোই ইনভেস্ট করতে যাবেন। লং টার্ম চিন্তাভাবনা করবেন। চিন্তা করেন। আপনি যদি ১ বছর চিন্তা করেন না, আপনার চিন্তার ধরনটাও পাল্টে যাবে। ১ বছর চিন্তা তো করেন, এটাও একটা বিনিয়োগ। ১ বছর চিন্তা করেন, এটাও বিনিয়োগ। কিভাবে বিনিয়োগ করবেন, এটা বিনিয়োগ করার পূর্বে কিভাবে বিনিয়োগ করবেন, এইটা সম্পর্কে আগে মানে পূর্ণাঙ্গ ধারণা নেন। গোল্ডে যেমন ৳১,০০,০০০ বিনিয়োগ করে দেখছি আমি যে এটা টেস্ট অ্যান্ড ফেল হয়ে গেছে। ব্যবসাতে দেখছি টেস্ট অ্যান্ড ফেল না, টেস্ট অ্যান্ড মনে করেন টাইম নাই। কারণ আমি তো এখন ব্যবসায় সময় দিতে পারতেছি না। আমি কিভাবে সময় দেবো? সো সেজন্যই ফেল। যদি আমি ফুল টাইম ব্যবসায় থাকতে পারতাম তাহলে একটা রেজাল্ট হইতো। সো এটা সম্পর্কে কনক্লুশন এ আসতে পারিনি। কিন্তু গোল্ড সম্পর্কে কনক্লুশন এ চলে আসছে বাংলাদেশের মার্কেটে। আমার সাধ্য নাই। আপনার সাধ্য থাকলে আপনি করেন, সমস্যা নাই। পশুপালনে দেখতেছি যে টেস্ট অ্যান্ড পাস, বাট গ্রোথ অত বেশি হয় না। অত বেশি দরকার নাই। ফার্স্ট মানে ১ম শুরু শুরু করেন। শুরু থেকেই তো শুরু করলেই তো আপনার আত্মবিশ্বাস বাড়বে, হ্যাঁ? আর এটা সঞ্চয় হিসেবেও যদি থেকে যায় তাও কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে ৳৭০,০০০ গরু কিনে যদি মারা যায় তাহলে কিন্তু শেষ অবস্থা। মানে আপনার আমও যাবে, ছালাও যাবে। কিন্তু করার কিছু নাই। কিছু না কিছু তো ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি ছাড়া তো সঞ্চয় করতে পারবেন। ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে পারবেন না। আর সময় ইনভেস্ট করেন। কোথায় বিনিয়োগ করা যায়? প্রতিদিন সময় করেন ০.৫ ঘন্টা ৩০ মিনিট ভিডিও দেখেন। YouTube এ সার্চ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই যে এই ভিডিওটা আপনি YouTube এর বা Facebook এর মাধ্যমেই জানতে পারতেছেন। তো সার্চ করেন, সময় একদম প্র্যাকটিক্যাল নলেজ নেন। একজন বলল যে ৳২০,০০০ সে হচ্ছে মুরগির বাচ্চা কিনে ১ বছর পর ৳১,০০,০০০ হচ্ছে লাভ করল। এখন আপনি ওইটা দেখে মুরগির বাচ্চা কিনে নিয়ে চলে আসলেন, তাইলে তো হলো না। আপনি এখন হিসাব করেন যে আপনি যেখানে আছেন এখান থেকে মুরগির বাচ্চা কার কাছ থেকে কিনতে পারবেন। সময় নেন, যান ওইখানে। দরকার হলে ভিজিট করেন, ফ্রি ভিজিট করেন। আপনার যাইতে তো শুধু ভাড়াটা লাগবে, হ্যাঁ? আপনাকে তো কিনতে বলতেছি না। যান, যেয়ে দেখেন যে সে কত টাকায় বিক্রি করতেছে, আপনি হিসাব করেন। এরপরে যাতায়াত খরচ কত? এরপরে আপনাকে কি, কি খাওয়াইতে হবে? আপনি অন্য কোনো একটা ফার্মে যাওয়ার সুযোগ থাকলে যান। যাই দেখেন যে আপনি কি, কি খাওয়াতে হবে। এরপরে দেখেন আপনি হিসাব করে এটা যদি আপনি নিজে করেন তাহলে কত টাকা খরচ হবে। এরপরে আপনি দেখেন কোথায় বিক্রি হয়, বিক্রি কিভাবে করতে হয়। সো বিক্রি করলে আপনি কত টাকা পাবেন। এখন প্লাস মাইনাস করেন দেখেন যে ৳১,০০,০০০ লাভ হয় না ৳৫,০০,০০০ হয় না মানে ৳১ হয় না মাইনাস হয়ে যায়। দেখেন যদি আপনার মনে হয় যে ১ বছর পর আপনি যেই লাভটা হবে সেটাতে সন্তুষ্ট চলতে পারবেন, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, তাহলে শুরু করে দেন। আর যদি মনে হয় না এটা করা যাবে না, এটাতে রিস্ক আছে ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন সমস্যা, তাহলে বাদ দিয়ে দেন। তাহলে আপনি ওইটা ডিসিশন নিতে পারলেন যে আপনি মুরগিতে ইনভেস্টমেন্ট করবেন না। শেষ। সময়টা তো এখানেই কাজে লাগাবেন। চিন্তাটা তো এখানেই কাজে লাগাবেন যে কি করা যাবে আর কি করা যাবে না। হ্যাঁ? আর কি এখন পেন্ডিং আছে। এটাই আমি যে এই যে বললাম আমার হাতে ৯ টা। এই ৯ টার মধ্যে ১ নাম্বার গোল্ড কেনা যাবে না। হ্যাঁ, আমি কিনবো না কারণ এটাতে আমি প্রফিটেবল হব না। তো আমি আবার নেক্সট টাইম গোল্ড কেনার বিষয়ে চিন্তা ভাবনা করব না। সঞ্চয়পত্র আমার জন্য হবে না। ঠিক আছে? বিভিন্ন ডিপোজিট আমার জন্য না। ইন্সুরেন্স আমার জন্য না। ঠিক আছে? এখন এখান থেকে হচ্ছে আমি ফিক্সড কোনটাতে টিক চিহ্ন দিছি, যেমন পশুপালন এটাতে টিক চিহ্ন দিয়ে দিছি। জমি-বাড়ি এটাতে টিক চিহ্ন দিয়ে দিছি। বাড়ির বেলায় শুধু বাড়ি না। আপনি যদি হচ্ছে কোনো বাজারে জমি নিতে পারেন, সেক্ষেত্রে দোকান দিতে পারেন, প্রতি মাসে ভাড়া তুলে খাবেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ? তো এগুলোকে আমি টিক মার্ক দিয়ে দিয়েছি যে এগুলোতে ইনভেস্ট করা যায়। হ্যাঁ? এরপরে সময় এটাতে ইনভেস্ট করা যায়। টিক মার্ক দিয়ে দিয়েছি। এরপর দেখেন ব্যবসা, এটা আমি এখনো ডিসিশন নিতে পারিনি। ইন ফিউচার এ ডিসিশন নিতে পারলে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে বিষয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।